হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান। আজ খুব আনন্দের দিন, কেননা আজ আমাদের সঙ্গে উপস্থিত সৌরভ সাপুই, যে কলকাতা থেকে এসছে এবং কলকাতা সিজিএসটি তে সিলেক্ট হয়েছে এসএসসি এমটিএস 2024 এক্সাম ক্লিয়ার করার মাধ্যমে। তো তোমাকে অনেক অনেক অভিনন্দন অ্যান্ড কনগ্রাচুলেট করি। এটার প্রয়োজন নেই, তুমি এসেছো, এতেই আমি অনেক খুশি। কারণ কোয়ালিফাই করার পরে দেখা সাক্ষাৎ এটাই আমাদের সবচেয়ে বেশি আবেগ এবং আমাদের সবচেয়ে অনুভূতির জায়গা এটা, এবং আমরা চাই এটাই করো অ্যান্ড খুব ভালো করে ডিউটিস করবে। সবার প্রথমে আমি পুরো তার জার্নি স্ট্র্যাটেজি তোমাদের সম্মুখে তুলে ধরবো। সামনে আবার এমটিএস এর ভ্যাকেন্সিজ আসছে, তো নতুন ছাত্রছাত্রীদেরকে অনেকটাই ইন্সপায়ার্ড করবে আশা করি। প্রথমে আমি আমাদের ইনচার্জকে ডাকবো, তাকে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে সংবর্ধনা দেওয়ার জন্য, এবং অনেক অনেক আমরা কনগ্রাচুলেট করি টিডব্লিউএস ফ্যামিলির তরফ থেকে তার এই সাফল্যের জন্য। খুব সুন্দর, এই অনুভূতিটা কিন্তু আমাদের জন্য সবচেয়ে সেরা। যাক, কনগ্রাচুলেশন। অ্যান্ড ছোট্ট আমাদের টিডব্লিউএস এর তরফ থেকে আমাদের টি শার্ট, যেটা আমরা আমাদের ইউনিফর্ম অলওয়েজ ইউজ করি, অ্যান্ড তুমিও খুব ভালো করে এগিয়ে চলো। আমার নাম সৌরভ সাপুই। আমি কলকাতা জেলার বাসিন্দা, চৌবাগায় আমার বাড়ি। আমি 2023 থেকে ফার্স্টে শুরু করি। আমি স্যারের কাছেই পড়তাম ফার্স্ট থেকেই। আমি প্রথম ডাব্লিউপি কেপির জন্য পড়াশোনা করতাম, তারপর আস্তে আস্তে এসএসসির দিকে ঝুঁকে যাই। তারপর আস্তে আস্তে সিজিএল দিলাম, এমটিএস দিলাম। সিজিএলটা এবছর 315 মার্কস রয়ে যায়, মানে কষ্ট হয়। তারপর এমটিএসটা সিলেক্টেড হয়ে যায়। ওকে, তো এগেইন আরো একবার কনগ্রাচুলেশন এবং অভিনন্দন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন। আজ আমাদের সঙ্গে উপস্থিত সৌরভ সাপুই কলকাতা থেকে। এবছর এসএসসি এমটিএস এক্সাম সফলভাবে কোয়ালিফাই করেছে এবং কলকাতা সিজিএসটিতে সে ফাইনালি সিলেক্ট হয়েছে। তো এগেইন কনগ্রাচুলেশন অ্যান্ড খুব খুশি হলাম তুমি এসেছো। তোমার জার্নিটা তুমি শেয়ার করো, ছাত্রছাত্রীদেরকে মেসেজ দাও যে কিভাবে তুমি পড়েছিলে, স্ট্র্যাটেজি কী ছিল, কবে থেকে প্রিপারেশন শুরু করেছিলে। আমি 2023 থেকে প্রিপারেশন শুরু করি। ডাব্লিউপি কেপি মেনলি স্যারের কাছ থেকে শুরু করি। স্যারের ইউটিউবে ক্লাস দেখতাম। আর স্ট্র্যাটেজি বলতে নর্মাল টাইম টেবিল করতে হবে, জাস্ট ওটাই। মানে একটা ফিক্সড টাইম টেবিল থাকলেই মানে আমার মনে হয় যে ভালো করে সে পারবে। এটাই ছিল, জাস্ট একটা ফিক্সড টাইম টেবিল এবং মানে সব কিছুকে প্রতিদিন করে পড়া, প্রতিদিন করে রিভাইজ করা, রেগুলারিটি মেনটেন করা। এবারে তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি ছিল, সেখান থেকে কম্পিটিটিভে জার্নি কবে আসলে অ্যান্ড কিভাবে শুরু করেছিলে? আমি ব্যাচেলার্স ডিগ্রি করি হচ্ছে বটানিতে, আমি আশুতোষ কলেজ থেকে করি। তারপর মাস্টার্স ডিগ্রি করি, কিন্তু তারপর দেখলাম যে ফার্স্টে ভাবছিলাম যে প্রাইভেট জব নর্মাল করব, তারপর আসলে কম্পিটিটিভ ফিল্ডে চলে আসি আমি। ওটাই প্রথম ইচ্ছা ছিল আমার, কলকাতা পুলিশ, ওয়েস্টার্ন পুলিশ সব করার। তারপর দেখলাম না, এই দিকেই ঠিক আছে। তুমি যেমনটা মেনশন করছিলে ডাব্লিউপি কেপি এক্সাম দিয়ে শুরু করা, তো ডাব্লিউপি কেপি এক্সাম কি কখনো দেওয়া হয়েছিল? হ্যাঁ, কেপি কনস্টেবল দিয়েছিলাম 2023-এ। আচ্ছা, তাও 3 নম্বরে প্রিলি কোয়ালিফাই করতে পারিনি। 3 নম্বরের জন্য প্রিলি কোয়ালিফাই হয়নি, তো সেখান থেকে তুমি এসএসসিতে জাম্প করলে। তো এসএসসির প্রিপারেশনের জন্য তুমি কিভাবে স্টাডি করতে, মানে সারা দিনের, যদি এই যে আমরা বললাম যে রেগুলারিটি মেনটেন করতে হবে, সময়ানুবর্তিতা, তো একজন সাধারণ কমন স্টুডেন্ট কিভাবে সে একটা ডেকে মেনটেন করবে, যেটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে, বাট তুমি যে রুলটা ফলো করেছিলে সেটা যদি শুনি। আমার রুল বলতে গেলে, আমি সকালে কমই পড়তাম, মেনলি রাতে পড়তাম। আমি রাতে হয়তো 2:30-3টে বেজে যেত আমার পড়তে, এবার সকালে অনেক দেরি করে উঠতাম আমি। তো ওই বিষয়ে বাড়ির লোক অনেক বুঝতে পেরেছি, এটা এক একজনের এক রকম হয়, এই জন্য আমিও শেয়ার করি না এই জিনিসটা। কারণ যেমন তোমার স্ট্র্যাটেজি ছিল লেট নাইট স্টাডি করা, কেউ আবার আর্লি মর্নিং এ স্টার্ট করে, তো এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়। এবারে এসএসসি তুমি মেনশন করলে সিজিএলও দিয়েছো, তাহলে এর পরবর্তী টার্গেট কি সিজিএল আছে নাকি সিজিএল নেক্সট টার্গেট আছে, অর্থাৎ তুমি পড়াশোনাটা কন্টিনিউ করবে? এমটিএস এর এক্সাম প্যাটার্ন এখন তো সেশন 1, সেশন 2, সেশন 2 মার্কসটা ওপরে মেরিট লিস্ট হয়, তো তুমি কোনটাতে জোর দিয়েছিলে? ম্যাথ ইংলিশ কি জাস্ট মানে ম্যাথ আর রিজনিং কোয়ালিফাইং ইন নেচার বলে সেটাকে জাস্ট অ্যাভয়েড করা, নাকি সবগুলোকে সমান গুরুত্ব, কি স্ট্র্যাটেজি ছিল? ম্যাথ রিজনিং সবসময় জোর দিয়েছিলাম আমি, যেহেতু আমি সিজিএলের জন্য মেনলি প্রিপারেশন করছিলাম। তো ম্যাথস, ইংলিশ আর রিজনিং মেনলি জোর ছিল আমার। আর নর্মাল ওই যে জিকে এর জন্য স্যারের ক্লাস দেখতাম। বুঝতে পেরেছি। আর এসএসসির ক্ষেত্রে তুমি যেদিন এক্সাম দিয়ে এসেছিলে সেদিন অনুভূতির কেমন ছিল, যে মনে হয়েছিল যে কাট অফ ক্লিয়ার হবে বা কোয়ালিফাই করতে পারবে? হ্যাঁ, মনে হয়েছিল কোনো না কোনো একটা পোস্ট হয়ে যাবে, কিন্তু কলকাতা হবে এটা ভাবতে পারিনি। কলকাতা হয়েছে এটা ভাবতে পারোনি, এটা তো খুব খুশি যে নিজের শহরেই পোস্টিং হলো, এটা তো সবাই পায় না। আপকামিং তুমিও জানো এসএসসি ক্যালেন্ডার রিলিজ করেছে,
2025-26 পিরিয়ডে তাদের আবারও এমটিএস এক্সাম হবে। তো নতুন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বার্তা যে কিভাবে শুরু করলে সে এসএসসি এমটিএস ক্র্যাক করতে পারবে, কারণ এটাই একমাত্র যেটা মাধ্যমিক পাশে ওয়ান স্টেপ এক্সাম এবং সেন্ট্রাল গভর্নমেন্ট জব। জিডিতে তবু একটা এক্সাম কোয়ালিফাই করার পরে ফিজিক্যাল আছে, মেডিকেল স্ট্যান্ডার্ড আছে, অনেকে বাদ হয়ে যায়। তো সেই জায়গায় মেনলি ওই ম্যাথস রিজনিংকে মানে অবহেলা করলে হবে না, ওতে জোর দিতে হবে। আর ইংলিশটা মেনলি, ইংলিশটা খুব ভালো করে পড়তে হবে। ইংলিশ যত ভালো স্কোর করবে তত ভালো মানে র্যাঙ্ক হবে বা মেরিট লিস্টে নাম আসবে। এবার জিকে তো আনপ্রেডিক্টেবল, জিকে বলা যায় না, তো জিকে যত পারো বেশি আনসার দাও, আর এবং ইংলিশটা যেন সব কটা আনসার দিতে। তুমি এমটিএস এখন তো সেন্ট্রালে এই পরীক্ষাগুলো বাংলাতে হচ্ছে, তোমার কি কোশ্চেন্সের পেপার বাংলা চুজ করেছিলে নাকি ইংলিশ? ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে, তাহলে আরো হেল্পও করেছিল আই থিঙ্ক এর জন্য। ইংলিশ যেহেতু মার্কসের উপরে মেরিট লিস্ট হয়, হ্যাঁ ইংলিশটা যেহেতু একটু ভালো ছিল তাই ইংলিশটা খুব একটা প্রবলেম হয়নি, জাস্ট ভোকাবগুলো ভালো করে মুখস্থ করলেই হয়ে যায়। আচ্ছা, নতুন ছাত্রছাত্রী যারা সবে উচ্চ মাধ্যমিক দিয়েছে বা কলেজে আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট, তারা যদি এবছর এমটিএস ফর্ম ফিল আপ করে, একদম শুরুটা কিভাবে করবে, যেটা বুনিয়াদি? শুরুটা ম্যাথস রিজনিং এইগুলো দিয়ে করাই উচিত। ম্যাথস রিজনিং দিয়ে, মেনলি রিজনিং দিয়ে, কারণ রিজনিং অল্প সময় অধিক নাম্বার ওঠে, স্কোরিং সাবজেক্ট। আর কিন্তু এটাও আমাদের পাশাপাশি মনে রাখতে হবে এমটিএস এ ম্যাথ রিজনিং কোয়ালিফাইং ইন নেচার। তুমি যতই বেশি নাম্বার পাও সেটা আবার মেরিটে আসবে না, মেরিটে আসবে জিকে আর ইংলিশ। মেনলি ইংলিশটা ফোকাস করলেই এগিয়ে যাবে। অ্যান্ড এতটুকুই থাক আজকের আলোচনা, আশা করি ভালো লেগেছে ভিডিওটি। অ্যান্ড তুমি যদি স্পেশাল লাস্ট কোনো মেসেজ দিতে চাও ছাত্রছাত্রীদের কাছে তো অবভিয়াস। হ্যাঁ, ওয়েব সলিউশন অনেকটাই হেল্প করেছে, কারণ স্যারের ভিডিও আমি রেগুলারলি দেখতাম ইউটিউবে, মেনলি আমি ইউটিউবে দেখতাম, কোনো পেড ব্যাচ আমি নিইনি, কারণ ইউটিউবে যা স্যার করায় যথেষ্ট, অনেক কিছুই পাওয়া যায়, বাট যাই পড়ুকে হবে সে ঠিক খুঁজে বার করে নেবে, রিসোর্সের অভাব হবে না ইন্টারনেট। এবার পেড ব্যাচে কী হয়, পুরো একটা শিডিউল করা থাকে, ওটা ভালোভাবে খুব ভালো করে পড়া যায়। কিন্তু আমি তো নর্মাল জিকে ভিডিও খুব বেশি করে দেখতাম, তাই স্যারের ভিডিওতেই হয়ে যায়, কারণ স্যার রেগুলারলি ভিডিও ছাড়ে। একদমই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড অল দ্য বেস্ট। আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।